পেটে ক্ষুধা, তেলের পাম্পে লম্বা লাইন, প্রতিদিন ব্যাংক থেকে লোন করে চলছে সরকার। এই অবস্থায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয় করে ১৪টা বোয়িং বিমান কিংবা একের পর এক সামরিক সরঞ্জাম ক্রয়, ঠিক বুঝতে পারছি না কোন পথে আসলে যাচ্ছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম এবং আদাব। বাংলাদেশের অর্থনৈতিক টানাপোড়েনের ব্যাপারটা এখন ওপেন সিক্রেট, এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। আমি অনেকবার বলেছি, মিডিয়ায় আসছে, এবং গতকাল সংসদের অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তৃতায় বললেন যে তিনি যে সিটটাতে বসে আছেন সেটা খুব উত্তপ্ত আর কি, অনেক হিটেড সিট, এবং তিনি পপুলার কথা বলে, জনপ্রিয় কথা বলে হাততালি চান না। তিনি যেটা সত্যি, যেটা গুরুত্বপূর্ণ, দেশের জন্য ভালো, সেই কাজটা করতে চান। তার এই কথাটি যদি আমরা আমলে নেই এবং বাংলাদেশের দিকে যদি ফিরে তাকাই, তাহলে যেটা বলছিলাম যে অর্থনৈতিক দুরবস্থা দিয়েই শুরু করি, যে বাংলাদেশে তেল নিয়ে যে ইলাহি ঘটনাগুলো ঘটে গেল, এমন নয় যে বাংলাদেশে তেল ছিল না। একদিকে দেখা গেছে যে পেট্রোল অকটেন উপচে পড়ছে, সরকারি ডিপোতে রাখার জায়গা নেই। আর একদিকে দেখা যাচ্ছে যে আমাদের তেলের পাম্পগুলোতে সারা দেশব্যাপী লম্বা লাইন, এমনকি 12 থেকে 14 ঘন্টা লাইনে থেকে 20 লিটার বা 1 ট্যাঙ্কি তেল পেয়েছে ড্রাইভাররা। স্পষ্টই বোঝা যায় যে তেলের যে ব্যবস্থাপনা, সেখানে সম্পূর্ণ অদক্ষতার পরিচয় দিয়েছে তারেক রহমানের সরকার। বলা যায় তারা ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস অলরেডি উঠে গেছে। দ্রব্যমূল্যের দাম বেড়েছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, মূল্যস্ফীতি হচ্ছে। তো মানুষ ওভারঅল কিন্তু ভালো নেই। নতুন সরকারের কাছে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো অলরেডি চ্যালেঞ্জড হচ্ছে, প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো এরকম অবস্থায় বাংলাদেশের জন্য কি 14টা বোয়িং বিমান কেনা খুব জরুরি ছিল? কেন এই বিমানগুলো কিনতে হলো? আপনি না বলেছেন যে পপুলার ডিসিশন আপনি নেবেন না, আপনি রিয়েলিস্টিক ডিসিশন নিতে চান। তো বাংলাদেশ বিমানের যারা খোঁজ রাখেন, বাংলাদেশ বিমান বলা যায় এটাও প্রতিষ্ঠান হিসেবে একটা লোকসানি প্রতিষ্ঠান, এবং চরম অব্যবস্থাপনা, চরম দুর্নীতিতে নিমজ্জিত একটা প্রতিষ্ঠান। এবং এই প্রতিষ্ঠানের আন্ডারে 14টা বোয়িং যোগ দিয়ে তারা কোথায় যাবে? আপনারা, আমি জানি না কতজন বাংলাদেশ বিমানের ইন্টারন্যাশনাল ফ্লাইটসে ট্রাভেল করেছেন। আমার সৌভাগ্য হয়েছিল একবার যে আমি মূল কানেক্টিং ফ্লাইট মিস করার ফলে আমাকে সেই থাই এয়ারলাইন্স থেকে একটা অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল, যে লন্ডন থেকে দুবাই, দুবাই থেকে ঢাকা। তো দুবাই থেকে ঢাকা আমাকে বাংলাদেশ বিমানের টিকিট দেওয়া হয়েছিল এবং আমাকে বিজনেস ক্লাস দেওয়া হয়েছিল। আমি জীবনে টুকটাক ট্রাভেল করেছি, কিন্তু প্রথম 2 লাইনকে বিজনেস ক্লাস বলে, এছাড়া আর কোনো ফ্যাসিলিটিস নাই, সেটা আমার জানা ছিল না। তো বাংলাদেশ বিমানের সেই যে আমি যে দূর অবস্থাটা দেখেছিলাম, আমার কাছে মনে হচ্ছে আকাশে মুড়ির টিন, গুলিস্তানে মুড়ির টিন বাসে চড়ার অভিজ্ঞতা ছাত্র জীবনে ছিল, ঠিক সেই অবস্থা। এবং টয়লেটের অবস্থা নোংরা, তারপরে টাইম মেনটেন করে না। তো এরকম একটা এয়ারলাইন্স, যেটাকে ডেভেলপ করার কোনো চেষ্টা করা হচ্ছে না। বাংলাদেশে ঢাকায় যে টার্মিনাল 3 হয়েছে, সেটা উদ্বোধন করা হচ্ছে না। অথচ এই বাংলাদেশ যদি জিওগ্রাফিক্যালি চিন্তা করেন, আমরা যখন লন্ডন থেকে এই বা ইভেন অস্ট্রেলিয়ার থেকে যখন ব্যাংককে যাই, অনেক দেশে আমরা আশেপাশে যাই, আমরা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে যাই। তো বাংলাদেশে যদি একটা ভালো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থাকতো, তাহলে ন্যাচারালি সেখানে হয়তো দেখা যেত যে এই রিজিওনাল মেইন এয়ারপোর্টটা ঢাকায় হচ্ছে, এবং সেটা মাথায় রেখে টার্মিনাল 3 করা হলো। সেই টার্মিনাল 3 ডক্টর ইউনূস 2 বছরে কোনো কাজই অলমোস্ট করতে দেননি। তো একটা জিনিস আপনি গড়বেন, কিন্তু সেটাকে আপনি চালু করবেন না, অব্যবহৃত ফেলে রাখবেন, তো ন্যাচারালি সেটা নষ্ট হবে। তো এরকম একটা বিমান বহরে আপনি 14টা বোয়িং বিমান এমন সময় যোগ করলেন যখন আপনার নিজের খাওয়ার টাকা নাই। মানে আপনার খাওয়ার টাকা নাই, কিন্তু আপনি ঋণ করে ঘি খাবেন, এটা কেমন কথা?
এখন আপনি বলবেন যে এটা তো এই সরকারের কিছু করার নাই, এটা ইউনূস নির্বাচনের আগে একটা বাণিজ্য চুক্তি করে গেছে, সেই বাণিজ্য চুক্তির আন্ডারে আপনি এটা কিনতে বাধ্য। সাংসদ রুমিন ফারহানা সংসদে বলেছেন যে এই বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত, কারণ এটার অনেক ফ্লজ আছে কিনা, এবং প্রয়োজনে এই বাণিজ্য চুক্তি কিন্তু বাতিল করা যায়। বিশ্বের অনেক দেশ আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেছে, কিন্তু পরবর্তীতে তারা এই চুক্তিগুলো বাতিল করেছে, কারণ এই চুক্তিতে নিজের দেশের স্বার্থ সংরক্ষিত হয়নি। এই যে বাংলাদেশের সাথে যে বাণিজ্য চুক্তিটা হয়েছে, আমাদের ট্যারিফ দেওয়ার কথা ছিল 35%, সেখানে এই বাণিজ্য চুক্তির কারণে এখন আমরা ট্যারিফ দিব 34%, 1% কমেছে। কিন্তু এই 1% কমাতে গিয়ে আমরা এটাকে কি বাণিজ্য চুক্তি বলবো নাকি গোলামির চুক্তি বলবো, দাসত্বের চুক্তি বলবো? বাণিজ্য চুক্তি হবে, আমি $10 বিলিয়ন আমেরিকায় পাঠাই, আমেরিকা আমার দেশে $2 বিলিয়ন পাঠায়। তো আমেরিকা বলছে যে এই যে $8 বিলিয়ন বাণিজ্য ঘাটতি, তো তোমার আমেরিকার জিনিসপত্র বেশি বেশি নিতে হবে। ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু আমি কোন জিনিসটা আমেরিকার থেকে নেব যেটা আমার আহ, পর্তায় পোষাবে, কিন্তু সেটা না। তা বাণিজ্যের বাইরে এটা কিরকম বাণিজ্য চুক্তি যে আমি কোন দেশ থেকে তেল কিনবো, আমি কোন দেশ থেকে অস্ত্র কিনবো, এটাও আমার আমেরিকা বলে দেবে, এটাও আমেরিকার কাছ থেকে আমার অনুমতি নিতে হবে। এটা আবার কি ধরনের বাণিজ্য চুক্তি? বাণিজ্য চুক্তি হয়েছে, আমি মানলাম যে ফাইন, কিন্তু এই শর্ত দিয়ে আপনি এত হাত পা বেঁধে দিয়েছেন। বাংলাদেশের যে একটা স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, তার সিদ্ধান্ত গ্রহণটাকে আপনি শর্তযুক্ত করে দিচ্ছেন, সে নিজের সিদ্ধান্ত নিতে পারছে না। বাংলাদেশের কাস্টমসে কোন মাল ওঠানামা করবে, টোটাল ডেটাটা আমেরিকার হাতে তুলে দিতে হবে। আমেরিকার তৈরি প্রোডাক্ট, সেটা বাংলাদেশে এসে আপনি কিন্তু কোয়ালিটি চেক করতে পারবেন না। আমেরিকায় তৈরি একটা ওষুধ বাংলাদেশে সরাসরি ঢুকে যাবে। বাংলাদেশের যে ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, তারা কিন্তু এই আমেরিকান ওষুধ বলে ওটাকে আর কোনো রকমের ইন্সপেকশন টেস্ট কিছু করতে পারবে না। তো এইটা কিরকম কথা? বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম দেশ। ইউনূস নয় একটা পুতুল ছিল আমেরিকার, কিন্তু বর্তমানে তো তারা দাবি করে তারা একটা নির্বাচিত সংসদ। তাহলে নির্বাচিত সংসদ সদস্য হয়ে এই গোলামী চুক্তি মেনে এই প্রতিকূল অর্থনৈতিক অবস্থার মধ্যে সম্পূর্ণ অপ্রয়োজনীয় এই 14টা বোয়িং কেনা হলো $35,000 বিনিময়। এর আগের সরকার কিন্তু এয়ারবাস কেনার জন্য একটা কমিটমেন্ট করে গিয়েছিল ফ্রান্স সরকারের সাথে। এখন এই ফ্রান্স, ইউকে এরাও কিন্তু এই এয়ারবাস কেনার জন্য একটা প্রেসার ক্রিয়েট করছে, এবং এটা যদি না কেনে বাংলাদেশ, তখন তারাও বাংলাদেশের উপরে ট্যারিফ আরোপ করবে। অর্থাৎ বাংলাদেশ একটা গভীর সমস্যার মধ্যে আটকে গেছে। তো বাণিজ্য চুক্তি নিয়ে বলছিলাম, ঠিক এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, তারাও বেশ নড়ে চড়ে বসেছে। সেনাবাহিনী এখন ড্রোন শনাক্তকরণ এবং জ্যামিং ডিভাইস কিনবে। সেনা মালঞ্চ, এটা হলো একটা কনভেনশন সেন্টার 3 তলা ঢাকা ক্যান্টনমেন্টে। এই সেনা মালঞ্চের ছাদে তারা জ্যামিং ডিভাইস বসাবে। তার মানে তারা, দেখা যাচ্ছে যে তারা আধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে তারা এক ধরনের যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে, এটা আমার খুব জানতে ইচ্ছে করে। কিন্তু দেখা গেল যে এই এই যে এই ড্রোন যে বসাবে, এই জ্যামিং ডিভাইস বসাবে, এর জন্য চায়নার থেকে প্রশিক্ষক এসেছে। 3 জন প্রশিক্ষক এসে তারা বাংলাদেশ সেনাবাহিনীর অনেককে ট্রেন আপ করেছে। আবার অ্যাট দ্য সেম টাইম আগামীকাল 2রা মে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তান বিমান বাহিনীর সাথে একটা সমঝোতা স্বাক্ষরে সই করবে, এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ সই করবে। এর আন্ডারে পাকিস্তান এয়ারফোর্স বাংলাদেশ এয়ারফোর্সের পাইলট এবং টেকনিশিয়ানদের ট্রেন আপ করবে। এছাড়াও এই গতকাল 30শে এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনীর একটা দল আমাদের গাজীপুরে যে মেশিন টুলস ফ্যাক্টরি আছে সেইটা পরিদর্শনে গিয়েছে। অর্থাৎ পাকিস্তানের সাথে যে দহরম মহরমটা শুরু করে দিয়েছিল ইউনূস, সেটা এখনো 12ই ফেব্রুয়ারির মাধ্যমে নির্বাচিত যে সংসদ, সেই নির্বাচন নিয়ে আর কথা বলতে চাই না। সেই সন্ধ্যা রাতের ভোটে নির্বাচিত সংসদ, তারা এখন সেই পাকিস্তানের সাথে মহব্বতটা ইকুয়ালি চালিয়ে যাচ্ছে। তো বাংলাদেশের জন্য এখন প্রায়োরিটি কি? গোয়িং ব্যাক টু তারেক রহমান স্পিচ গেইন,
যে পপুলার ডিসিশন নেবেন না, আপনি রিয়েলিস্টিক ডিসিশন নেবেন, তো এটা আপনার রিয়েলিস্টিক ডিসিশন? বাংলাদেশটাকে আসলে আপনি বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশটাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? সেই তলাবিহীন ঝুড়ি, সেই ফকিরের দেশ, যে পাকিস্তান নিজে খাইতে পারে না, সৌদি আরবে হজের সময় ভিক্ষা করতে যায়, সেই পাকিস্তানি কি আপনার গন্তব্য হয়েছে আজ? পাকিস্তানের চাইও অধঃপতিত হতে হবে আপনার বাংলাদেশে? স্বভাবতই এসব দেখে প্রশ্ন জাগে, বাংলাদেশটা আসলে কোথায় যাচ্ছে? এর থেকে উদ্ধারের পথ কি? প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।